গত ক্লাসে আমরা দেখেছিলাম সার্কিটের ইলেকট্রিক্যাল প্যারামিটারগুলো, কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার বা এনার্জি জিনিসগুলো কি সেই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করেছি। আপনারা একটু যদি কেউ আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে আগের ভিডিওটা রিভিউ করে এসে এই ভিডিওটা দেখবেন। এখন আমরা আসি ইলেকট্রিক্যাল সার্কিটে বেসিক কিছু কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্টগুলো সম্পর্কে একটা বিশেষ ধারণা নেওয়ার চেষ্টা করি যে কী কী কম্পোনেন্ট ব্যবহার হতে পারে এবং সেই কম্পোনেন্টগুলো দিয়ে আমরা কী বোঝাই অ্যাকচুয়ালি। সার্কিটের প্যারামিটারগুলোকে প্রথমে দুই ভাগে ভাগ করতে যাচ্ছে তারা, যে সার্কিটের প্যারামিটার হতে পারবে লিনিয়ার, একটা হতে পারবে নন লিনিয়ার। এখন লিনিয়ার বা নন লিনিয়ার জিনিসটা কি? যদি সার্কিটের কোনো প্যারামিটার থাকে যেটা লিনিয়ার, তার মানে ওইটা কারেন্ট বা ভোল্টেজের সাপেক্ষে কোনো চেঞ্জ হতে পারবে না। অর্থাৎ লিনিয়ার সার্কিটের যদি আমি একটা গ্রাফ ড্র করতে চাই, সেটা অনেকটা স্ট্রেট লাইনের মতো হবে। অর্থাৎ কারেন্ট বা ভোল্টেজের সাথে ওই সার্কিটের প্যারামিটারগুলোর কোনো চেঞ্জ হবে না, তাহলে সেটাকে বলবো আমরা লিনিয়ার সার্কিট। এখানে সেই কথা বলা আছে, লিনিয়ার সার্কিট ইজ অন হুজ প্যারামিটার আর কনস্ট্যান্ট। প্যারামিটারটা কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ কারেন্ট বা ভোল্টেজের সাথে সে কখনো চেঞ্জ হতে পারবে না। আর নন লিনিয়ার সার্কিটের ক্ষেত্রে কি বলছে, প্যারামিটারটা কারেন্ট এবং ভোল্টেজের সাথে সেটা চেঞ্জ হতে পারবে। যদি কারেন্ট এবং ভোল্টেজের সাথে প্যারামিটার চেঞ্জ হয় সেটাকে বলবো আমরা নন লিনিয়ার সার্কিট। রেজিস্টিভ সার্কিট মোটামুটিভাবে সেটা লিনিয়ার সার্কিট বলা হয়, এবং আমাদের এই কোর্সে মোটামুটিভাবে সব লিনিয়ার সার্কিট নিয়েই আলোচনা করা হবে। সার্কিটে কারেন্টের ডিরেকশন অনুযায়ী দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইউনিলেটারাল সার্কিট, একটা হচ্ছে বাইলেটারাল সার্কিট। ইউনিলেটারাল বলতে বোঝাচ্ছে যদি সার্কিটে কারেন্টটা এক দিক দিয়েই প্রবাহিত হতে পারে। যদি সেটা ইউনিলেটারাল হয় তাহলে সে শুধু যদি এই দিকে যায় এই দিকেই যেতে দিবে, অপর দিক থেকে তাকে আর আসতে দিবে না। তাহলে যদি একদিকে যায় একমুখী প্রবাহ থাকে সেটাকে বলবো আমরা ইউনিলেটারাল সার্কিট। আর বাইলেটারাল হলে সেটা দুই দিকেই যেতে পারবে। বাইলেটারাল হলে সেটা দুই দিকেই যেতে পারবে। বাইলেটারাল এলিমেন্টগুলোর ভিতর কি আছে, যেমন রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যে কোনো দিক দিয়ে দিলে পরে আমি কারেন্টটা পাস করাইতে পারবো। কিন্তু ইউনিলেটারাল সার্কিটের উদাহরণে বলা হচ্ছে ডায়োড। ডায়োডটা কেমন? ডায়োডটা দেখতে এমন, অর্থাৎ এই ডায়োডের ভিতর দিয়ে শুধু এই দিক দিয়ে কারেন্টটা পাস হতে পারবে, এই দিক দিয়ে কখনোই পাস হবে না, এই দিক দিয়ে কারেন্টটা কখনোই পাস হবে না। সো ডায়োড একটা ইউনিলেটারাল সার্কিটের উদাহরণ। ইউনিলেটারাল সার্কিট না, এটা ইউনিলেটারাল এলিমেন্টের উদাহরণ। রেজিস্ট্যান্সটা হচ্ছে একটা বাইলেটারাল এলিমেন্টের উদাহরণ। সার্কিটে সোর্সের ভিতরে দুই ভাগে ভাগ করা হয়। আবার সার্কিটের যে সোর্স থাকবে সেই সোর্সটাকে আমরা দুই ভাগে ভাগ করব। একটাকে বলতেছি অ্যাক্টিভ সোর্স, অ্যাক্টিভ সোর্স, দুইটা হচ্ছে প্যাসিভ সোর্স। কোনটা অ্যাক্টিভ এবং কোনটা প্যাসিভ সেটা বোঝার জন্য সংজ্ঞাটাকে বোঝা জরুরি। অ্যাক্টিভ সোর্স যেটা যেটা সার্কিটে আমার পাওয়ারটাকে সাপ্লাই করতে পারবে, পাওয়ারটাকে সাপ্লাই করতে পারবে, সেটা হচ্ছে অ্যাক্টিভ সোর্স। অর্থাৎ সার্কিটের প্রাণ যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাক্টিভ। আর প্যাসিভকে যে ওই পাওয়ারগুলো নিতে থাকবে সেটা হচ্ছে প্যাসিভ এলিমেন্ট। প্যাসিভ এলিমেন্টগুলো কেমন হতে পারে? ইন্ডাক্টর, ক্যাপাসিটার, রেজিস্ট্যান্স, এগুলো হচ্ছে প্যাসিভ এলিমেন্ট। অ্যাক্টিভ এলিমেন্ট কি? ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, অ্যাম্প্লিফায়ার অথবা বিজেটি, ডায়োড, মসফেট, এইগুলো হচ্ছে অ্যাক্টিভ সোর্সের ভিতর থাকবে। সো এই এলিমেন্টগুলো দেখে বলতে পারবো এই সার্কিটের এই এলিমেন্টে অ্যাক্টিভ না প্যাসিভ। এখন অ্যাক্টিভ প্যাসিভ এলিমেন্টের ভিতরে প্রথমে যে যার নাম আসে ডিসি সার্কিটে তিনি হচ্ছেন রেজিস্টার। রেজিস্টার কি? একটা নাউন। রেজিস্ট্যান্স হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ রেজিস্টারের বাধা দেওয়ার ক্ষমতায় হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্সের সংজ্ঞাটা যদি দিতে চাই তাহলে কারেন্ট প্রবাহকে যে বাধা দিবে, কারেন্ট প্রবাহকে যে বাধা দিবে সেটা হচ্ছে রেজিস্টার। আর রেজিস্ট্যান্স হচ্ছে ওই গুণটাকেই বলতেছি আমরা রেজিস্ট্যান্স। কারেন্ট প্রবাহকে বাধা দেওয়ার যে গুণটা সেটাকে বলতেছি আমি রেজিস্ট্যান্স। একে আর দ্বারা প্রকাশ করা হয়, এর ইউনিট হচ্ছে ওহম। রেজিস্ট্যান্সগুলো দেখতে মূলত এরকম হয়, এর উপরে কালার ব্যান্ড দেওয়া থাকে। কালার ব্যান্ড দেওয়া কেন দেওয়া থাকে? আমি যদি এই রেজিস্ট্যান্সের মানটা কত তা ওখানে লিখে দিতাম
অত ছোটো ছোটো মান আমি বুঝতে খুব অসুবিধা হতো। যখন কালার ব্যান্ড দিয়ে দেওয়া হচ্ছে তখন ওই কালার ব্যান্ডগুলোর প্রতিটা কালারের জন্য একটা স্পেসিফিক মান আছে, ওই মানগুলো সম্পর্কে যদি আমি জানি তাহলে এই কালারগুলো দেখেই আমি বলে দিতে পারবো এই রেজিস্ট্যান্সের মানটা কত। রেজিস্ট্যান্স ভেরিয়েবল হতে পারে, ফিক্সড হতে পারে। ভেরিয়েবল হলে সেটা পোটেনশিওমিটারের মতো, ঘোরাইলে পারে তার রেজিস্ট্যান্স চেঞ্জ হবে, আর ফিক্সড যেটা সেটা রেজিস্ট্যান্স কখনোই চেঞ্জ হবে না। ইউরোপিয়ান কান্ট্রিতে রেজিস্ট্যান্সের সিম্বল এরকম ব্লক আকারে দেখানো হয়, ইউএসের যে নর্ম আছে সেই নর্মে এগুলোকে জিগজ্যাগ আকারে প্রকাশ করা হয়। এখন এই যে রেজিস্টার বলতেছি, এই রেজিস্টারের যে রেজিস্ট্যান্স জিনিসটা এটা কিসের উপর ডিপেন্ড করে, এটা কিসের উপরে ডিপেন্ড করে সেটা একটু দেখি আমরা। তাহলে রেজিস্ট্যান্স হচ্ছে আর ডিপেন্ড করবে R equal to rho L by A। রো হচ্ছে একটা নির্দিষ্ট ম্যাটেরিয়ালের জন্য একটা ফিক্সড রেজিস্টিভিটি আছে, স্পেসিফিক রেজিস্টিভিটি, অর্থাৎ ওই ম্যাটেরিয়ালের জন্য ওই ভ্যালুটা ফিক্সড। এলটা হচ্ছে লেন্থ, ওই তারের কত লম্বা, ওই তারটার দৈর্ঘ্য কতটুকু সেটা। আর এটা হচ্ছে এরিয়া, অর্থাৎ ওই তারটা কত মোটা তার উপর ডিপেন্ড করবে রেজিস্টিভিটি। অর্থাৎ রেজিস্ট্যান্স যেটা আছে এটা নির্ভর করবে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ম্যাটেরিয়াল ডিপেন্ডেন্ট। ম্যাটেরিয়ালের যদি আমি আলাদা চেঞ্জ করে দেই তাহলে স্পেসিফিক রেজিস্টিভিটিটা চেঞ্জ হয়ে যাবে, অন্যথায় ওই নির্দিষ্ট ম্যাটেরিয়ালের জন্য এই রেজিস্টিভিটিটা সবসময়ই ফিক্সড। এছাড়া একটা নির্দিষ্ট ম্যাটেরিয়ালের জন্য যদি রেজিস্ট্যান্স আমি চেঞ্জ করতে চাই, আমাকে চেঞ্জ করতে হবে নয় এল না হয় এ। এলকে যদি বাড়াই তাহলে আরটা বাড়বে, অর্থাৎ আর ডিরেক্টলি প্রপোর্শনাল টু এল। যদি একটা নির্দিষ্ট ম্যাটেরিয়ালের জন্য ক্রস সেকশন সেম রেখে যদি আমি লেন্থটাকে বাড়াই দেই তাহলে তার রেজিস্ট্যান্সের মানটা বেড়ে যাবে। ওই একই ম্যাটেরিয়ালের জন্য যদি লেন্থটাকে ফিক্সড রেখে আমি ক্রস সেকশন এরিয়াটাকে বাড়াই দেই তাহলে তার রেজিস্ট্যান্সটা কমে যাবে। কারণ এরিয়ার সাথে এটা হচ্ছে কি রিলেশন, ইনভার্সলি প্রপোর্শনাল। অর্থাৎ যদি এরিয়া বাড়ে তাহলে রেজিস্ট্যান্স কমবে, এরিয়া কমলে রেজিস্ট্যান্স বাড়বে। সো একটা স্পেসিফিক ম্যাটেরিয়ালের জন্য আমরা এই জিনিসটা ফলো করে তার রেজিস্ট্যান্স কমাইতে বা বাড়াইতে পারি। রেজিস্ট্যান্সের সাথে যখনই আমরা রেজিস্ট্যান্সের কথা বলবো, রেজিস্ট্যান্স মানে কি, সে কী পরিমাণ বাধা দিচ্ছে। এখন তাহলে সে কি পরিমাণ যেতে দিচ্ছে নামটা কি হতে পারে, কন্ডাক্টেন্স। রেজিস্ট্যান্সের উল্টা হচ্ছে কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স হচ্ছে এস অন বাই আর, অর্থাৎ রেজিস্ট্যান্সের উল্টা হচ্ছে কন্ডাক্টেন্স। একে ওহমের উল্টা মোহম দ্বারা প্রকাশ করা হয়। সো রেজিস্ট্যান্স যদি আমি বুঝি তাহলে রেজিস্ট্যান্সকে উল্টায় দিলেই সেটা হবে আমার কন্ডাক্টেন্স। রেজিস্ট্যান্সের পরে আমার সার্কিটে আর কি এলিমেন্ট থাকতে পারে ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স তো নয়, ক্যাপাসিটেন্স হচ্ছে অ্যাডজেক্টিভ, ক্যাপাসিটার হচ্ছে নাউন। সো ক্যাপাসিটার থাকতে পারে। ক্যাপাসিটার জিনিসটা কি? ক্যাপাসিটার জিনিসটা হচ্ছে একটা অ্যাক্টিভ না প্যাসিভ এলিমেন্ট। ক্যাপাসিটার হচ্ছে চার্জকে ধরে রাখে, কিন্তু সে কিন্তু কোনো জেনারেটর না, সে জেনারেট করতেছে না কোনো পাওয়ার। যদি কোনো পাওয়ার সোর্স বা কোনো সোর্স তার সাথে লাগাই তাহলে সে এনার্জিটাকে স্টোর করে রাখতে পারে কিছু সময়ের জন্য, পরবর্তীতে সেই স্টোরড এনার্জিটাকে আমি সার্কিটে ব্যবহার করতে পারি। এখন এই ক্যাপাসিটার জিনিসটা দেখতে কেমন? মোটামুটি ছোটোখাটো সব জায়গাতেই ক্যাপাসিটার দেখতে এরকম দুইটা লিড থাকে, যদি প্লাস একটা মাইনাস। এখন এই ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স
দুইভাবে বলা যায়। ক্যাপাসিটেন্সের মান হবে সি এর মান নির্ভর করবে, অর্থাৎ ক্যাপাসিটারের এই ক্যাপাসিটেন্সটা, অর্থাৎ সে কী পরিমাণ এনার্জিকে স্টোর করতে পারবে, কী পরিমাণে আমি যদি চার্জকে স্টোর করতে পারবে, তা এই সূত্র দিয়ে বের করা যায়। সি ইকুয়াল টু পারমিটিভিটি এপসাইলন এ বাই ডি। এপসাইলন হচ্ছে পারমিটিভিটি অফ ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল। এ হচ্ছে এরিয়া অফ প্লেটের এরিয়া, ডি হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য প্লেট। ডিস্টেন্স বিটুইন দ্য প্লেট। এটা ফিজিক্যালি যদি নর্মালি আমি একটু দেখার চেষ্টা করি ক্যাপাসিটরটা আসলে কেমনভাবে তৈরি করা হয়। এটা যদি এর এরিয়া হচ্ছে এ, একটা প্লেট, এর এরিয়া হচ্ছে আরেকটা প্লেট, এটারও এরিয়া মনে করেন এ, এই দুইটার মাঝে দুইটা প্লাস মাইনাস মনে করেন একটা সোর্স নিলাম, এটা প্লাস মাইনাস, এর মাঝের ডিস্টেন্স হচ্ছে ডি। অর্থাৎ দুইটা প্যারালাল প্লেটের মাঝে যদি কোনো ডাই ইলেকট্রিক আমি রেখে দিই তাহলে সেটা একটা ক্যাপাসিটরের মতো কাজ করবে। কী করতে হবে? দুইটা প্যারালাল প্লেট থাকবে, সেই প্লেটের মাঝে একটা ডাই ইলেকট্রিক ম্যাটেরিয়াল, সে হোক বায়ু বা অন্য কোনো পলিস্টার বা পেপার যাই হোক না কেন, যদি রাখতে পারি এইভাবে তাহলে সেটা একটা ক্যাপাসিটরের মতো বিহেভ করবে। এই জন্য এই ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল এর পারমিটিভিটিটা যত বেশি হবে ওই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সটা তত বড় হবে। যদি আমি শূন্য স্থান রাখি অর্থাৎ এয়ার রাখি তাহলে তার পারমিটিভিটি হচ্ছে 1, সবচেয়ে কম। এয়ার বাদে যদি অন্য কোনো ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল রাখি তাহলে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের এই এর মান অনুসারে, এপসাইলনের মান অনুসারে যা হবে সেই ক্যাপাসিটেন্স তত গুণ বৃদ্ধি পাবে। এখানে এর মান যদি 10 হয় তাহলে এ আর ডি যদি সেম থাকে, শুধু বায়ুর জন্য যা হতো এই ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালটা ইনসার্ট করে দেওয়ার জন্য তার ক্যাপাসিটেন্সটা 10 গুণ বৃদ্ধি পাবে। এখন এ তো গেল সি এর মান, ক্যাপাসিটেন্সের মানটা আমি ফিজিক্যাল প্রপার্টির উপরে নির্ধারণ করলাম, তার এরিয়া, প্লেটের এরিয়া কত, ডিস্টেন্স কত, তার উপর বেস করে আমি ক্যাপাসিটেন্সের মানটা নির্ধারণ করলাম। এটাকে অন্যভাবে আবার ডিফাইন করা যায়। এটাকে যদি আমি ইলেকট্রিক্যাল প্যারামিটার দিয়ে ডিফাইন করতে চাই, তাহলে জিনিসটা সি হবে কিউ বাই ভি। অর্থাৎ এই প্লেটে কি পরিমাণ চার্জ আছে সেটাকে কিউ বলতেছি, এবং এই প্লেটের মাঝের যে ভোল্টেজের ব্যবধান, এই ভোল্টেজের ব্যবধানকে ভি বলতেছি। তাহলে ক্যাপাসিটেন্স হবে কিউ বাই ভি, অর্থাৎ কুলম্ব পার ভোল্ট, সি কিউ বাই ভি। এখন যদি এই কিউ এবং ভি থেকে আমি এর ক্যাপাসিটেন্সের মান নির্ণয় করতে চাইলাম, তাহলে যদি ক্যাপাসিটেন্সের ভিতর দিয়ে কারেন্টের ইকুয়েশনটা আমাকে লিখতে হয় তাহলে জিনিসটা এমন দাঁড়াবে কিউ ইকুয়াল টু সি ভি। এখন কারেন্ট সমান কি? কারেন্ট সমান আই ডি কিউ বাই ডিটি। সো একে যদি আমি লিখি টাইমের সাপেক্ষে রিপ্রেজেন্ট করি, ডি কিউ বাই ডিটি, সি হচ্ছে কনস্ট্যান্ট, ডিভি বাই ডিটি। সো আই হবে সি ডিভি বাই ডিটি। এটা হচ্ছে ক্যাপাসিটরের ভিতর দিয়ে কারেন্টের ইকুয়েশন। ক্যাপাসিটরের ভিতরে কারেন্টটা কেমন হবে তা এই ইকুয়েশন থেকে নির্ধারণ করা যায়। এখন একটা ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা জানি যে ক্যাপাসিটরের ভোল্টেজটা আমি চাইলেই হুট করে চেঞ্জ করতে পারবো না।
ক্যাপাসিটরের ভোল্টেজটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন কারেন্টের। কেমন? ক্যাপাসিটরের ভোল্টেজটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন একটা কারেন্টের। কেমন? এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ক্যাপাসিটরের ভোল্টেজটা আমি চাইলেই হুট করে চেঞ্জ করতে পারবো না, এটা গ্রাজুয়ালি চেঞ্জ হবে। সেটা এইখান থেকে প্রমাণ করে দেখানো যায়। যদি ভোল্টেজের ইকুয়েশনটা আমি এখানে ইন্টিগ্রেট করতে চাই, যদি এখান থেকে ভোল্টেজের ইকুয়েশনটা আনি আমি, তাহলে কি দাঁড়াবে? ডিভি বাই ডিটি ইকুয়াল টু 1/CI। একে যদি আমি ইন্টিগ্রেট করি, আমি টাইমের সাপেক্ষে অর্থাৎ ক্যাপাসিটর এগেনস্টে এখন আমি ভোল্টেজ দেখতে যাচ্ছি, ভোল্টেজটা কেমন হবে, তাহলে একে ইন্টিগ্রেট করব আমি, এটা ধরেন T0 থেকে টি পর্যন্ত টাইমে, তাহলে এটা হবে ভি ইকুয়াল টু 1/C T0 থেকে টি পর্যন্ত IDT। এটা হবে ক্যাপাসিটরের ভোল্টেজের ইকুয়েশন। যদি ইনিশিয়ালি কোনো ভোল্টেজ থাকে তার জন্য আমি লিখি V0T। ইনিশিয়ালি যদি কোনো ভোল্টেজ থাকে সেই ভোল্টেজটা আমি এর সঙ্গে যোগ করলেই পেয়ে যাব। তার মানে ক্যাপাসিটরের ভোল্টেজটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন কারেন্টের ইন্টিগ্রেশন করলে। সো ক্যাপাসিটরের এগেনস্টে আমি ভোল্টেজটাকেই চাইলেই দাম করে চেঞ্জ করে দিতে পারবো না, এটা গ্রাজুয়ালি চেঞ্জ হতে থাকবে। এর উল্টা হবে ইন্ডাক্টরের ক্ষেত্রে, সেটা আমরা দেখব। ক্যাপাসিটরের ক্ষেত্রেও ফিক্সড ক্যাপাসিটর আছে, পোলারাইজড ক্যাপাসিটর আছে এবং ভেরিয়েবল ক্যাপাসিটর আছে। আলাদা আলাদা কাজের জন্য এই 3 ধরনের ক্যাপাসিটর ব্যবহার করা হয়ে থাকে। তাহলে ক্যাপাসিটরের ভোল্টেজ এবং কারেন্টের ইকুয়েশনটা বোঝা গেছে? যদি বুঝে থাকেন তাহলে আমরা সামনে আগাই। এখন আসি ইন্ডাক্টরের ক্ষেত্রে। ইন্ডাক্টর জিনিসটা কি? যখন একটা এলিমেন্টের নাম আমরা বলবো তখন ওই এলিমেন্টটা কি এবং এটা কিভাবে বানানো হয়েছে সেটার সম্পর্কে কিন্তু আমাদের বেসিক ধারণা থাকতে হবে। ক্যাপাসিটরের ক্ষেত্রে যেমন দেখলাম, দুইটা প্যারালাল প্লেট যদি পাশাপাশি কোনো ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল দিয়ে সেপারেট করে রাখি তাহলে সেটা একটা ক্যাপাসিটরের মতো কাজ করবে। আর ইন্ডাক্টরের ক্ষেত্রে বলতেছে, আচ্ছা ক্যাপাসিটরের ক্ষেত্রে আমার বলা হয়নি, ক্যাপাসিটরের এসআই ইউনিট হচ্ছে ফ্যারাডে। ক্যাপাসিটরের এসআই ইউনিট হচ্ছে ফ্যারাডে। ফ্যারাডে কিন্তু বড় মানের ক্যাপাসিটর, কিন্তু নর্মালি বাজারে যেগুলো পাওয়া যায় মাইক্রো ফ্যারাড, পিকো ফ্যারাড, ন্যানো ফ্যারাড, এই রেঞ্জের ক্যাপাসিটরগুলো মূলত বাজারে পাওয়া যায়। ক্যাপাসিটর খুব অল্প সময়ের জন্য হিউজ পরিমাণে পাওয়ার সাপ্লাই কিন্তু দিতে পারে। সো বাসাবাড়িতে যেগুলো আমরা ফ্যানের ক্যাপাসিটর ব্যবহার করি, আমি যদি চার্জড অবস্থায় ক্যাপাসিটরটা খুলে কোনোভাবে দুটো মাথায় আমার আঙুল স্পর্শ করে তাহলে কিন্তু আমি জোরে তার একটা শক খাবো। সো ক্যাপাসিটর যখন ধরবেন তখন চেষ্টা করবেন কোনো মেটাল দিয়ে ওই ক্যাপাসিটরের দুটো মাথা শর্ট করে দিলে পারে চার্জটা ডিসচার্জ হয়ে যাবে, তখন আর শকের কোনো সমস্যা থাকবে না। খুব অল্প সময়ের জন্য ইনস্ট্যান্টলি এটা একটা বেশি পরিমাণে পাওয়ার দিতে পারে। আচ্ছা, এখন আসি ইন্ডাক্টরের কথায়। ইন্ডাক্টরটা কিছুই না, আমি যদি একটা তারকে এরকম করে স্পাইরাল করে দিতে পারি তাহলে সেটা ইন্ডাক্টরের মতো বিহেভ করবে। কিছুই করিনি, আমি জাস্ট একটা তারকে স্পাইরাল করছি, এটাকে বলতেছি আমি ইন্ডাক্টর। কেন ইন্ডাক্টর বলতেছি? এর একটা আলাদা কিছু বিহেভিয়ার আছে যেগুলো রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটেন্সের মতো না, একটু আলাদা বিহেভিয়ার দেখাচ্ছে, এই জন্য একটু আলাদা নাম দিচ্ছি ইন্ডাকটেন্স। এই ইন্ডাকটেন্সকে সিম্বল হচ্ছে এল, এর এসআই ইউনিট হচ্ছে এইচ। আমাদের এই পৃথিবীতে মোটামুটি যে যত জায়গায় এনার্জি কনজাম্পশন হয় তার অধিকাংশ জায়গায় সব হচ্ছে ইন্ডাকটেন্স। একটা ইন্ডাকশন মোটরের কথা যদি চিন্তা করেন, সেটা একটা ইন্ডাকটিভ লোড, সো সেখানে ইন্ডাক্টর আছে, অবশ্যই ইন্ডাক্টর আছে। মোটামুটি সব জায়গাতেই এই ইন্ডাকটিভ লোড ব্যবহার করা হয়, খুব কম জায়গাতে ক্যাপাসিটিভ লোড আছে। এই জন্য আমাদের পাওয়ার ফ্যাক্টর কারেকশানের কথা যখন আসে, কোনো আমরা পাওয়ার ফ্যাক্টর কারেকশান বলতে বুঝি জিনিসটা কি আসলে, আচ্ছা পরে বুঝবো, সমস্যা নেই। যদি পাওয়ার ফ্যাক্টর কারেকশানে কোথায় আসে তাহলে আমরা ক্যাপাসিটিভ লোড লাগাই, কারণ আমাদের সব লোডই হচ্ছে ইন্ডাকটিভ লোড। সো যদি আমার পাওয়ার ফ্যাক্টরকে ইউনিট করতে হয় তাহলে সেখানে অবশ্যই ক্যাপাসিটিভ লোড লাগাইতে হবে, অর্থাৎ একটা অপরটাকে নিউট্রালাইজ করার ক্ষমতা রাখে। ক্যাপাসিটেন্সের উল্টা হচ্ছে ইন্ডাক্টর।
এখন ইন্ডাক্টরের যে ইন্ডাকটেন্স এটা কিসের উপর নির্ভর করবে? এল, এই যে ইন্ডাক্টর বলতেছি এই এলটা কিসের উপর নির্ভর করবে? এলটা নির্ভর করবে মিউটা হচ্ছে যদি একটা ইন্ডাক্টরের ভিতরে শূন্য স্থানও রাখতে পারি, আমি একটা কোরও দিয়ে রাখতে পারি। এই শূন্য স্থান বা কোরের যে পারমিয়েবিলিটি, মিউটাকে বলা হচ্ছে পারমিয়েবিলিটি। এনটা কি? এনটা হচ্ছে ট্রান্স নং, অর্থাৎ ওই ইন্ডাক্টরটা বানানোর জন্য কতগুলো আমি প্যাচ দিয়েছি সেটাকে বলা হচ্ছে এন। এটা হচ্ছে এরিয়া। এরিয়াটা কিসের? ওই যে তার আমি পেঁচিয়েছি ওই তারের ক্রস সেকশন এরিয়াটা কত মোটা বা কত চিকন। আর এলটা হচ্ছে লেন্থ। সো ইন্ডাক্টরের ইন্ডাকটেন্স নির্ভর করবে আমি কি ধরনের পারমিয়েবিলিটি ম্যাটেরিয়াল, কী ধরনের ম্যাটেরিয়াল ইউজ করেছি। যদি পারমিয়েবিলিটি খুব ভালো হয় এই ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করি তাহলে তার ইন্ডাকটেন্সের মান অনেক বেশি হবে। যদি পারমিয়েবিলিটি কম হয় তাহলে ইন্ডাকটেন্সের মান কম হবে। আর প্যাচ সংখ্যা, অর্থাৎ যদি এক প্যাচের জায়গায় 2 প্যাচ দিই তাহলে ইন্ডাক্টরের মান কিন্তু ডাবল হয়ে যাবে, অর্থাৎ স্কোয়ার আকারে চেঞ্জ হতে থাকবে। যদি সব কিছু ফিক্স থাকে, যদি টার্ন সংখ্যা 2 থাকে তার থেকে যদি 4 করে দিই তাহলে কিন্তু সব স্কোয়ার আকারে চেঞ্জ হতে থাকবে। অর্থাৎ ইন্ডাক্টরের ইন্ডাকটেন্সের মানটা আমি প্যাচ সংখ্যার উপর নির্ধারণ করে খুব সহজেই চেঞ্জ করতে পারি। আরেকটা আছে হচ্ছে এ হচ্ছে ওই তারটা কতখানি মোটা সেটার উপর নির্ভর করবে। আর ছোটো হাতের এল হচ্ছে ওই তারটার দৈর্ঘ্য কতখানি সেটা নির্ভর করবে। সেটা নির্ভর করবে কিসের জন্য? যদি দৈর্ঘ্য বড় হয় তাহলে ইন্ডাকটেন্স কম না বেশি হবে? কম হবে। যদি কম হয় তাহলে বেশি হবে। উল্টা ওই এরিয়া যদি এরিয়ার আগে প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল, যদি বাড়ে তাহলে কমে, কমলে বাড়ে। আচ্ছা, এ তো গেল ইন্ডাক্টরের আমি ফিজিক্যাল এক্সপ্লেনেশন দিলাম যে একটা ইন্ডাক্টরটা যদি এমন থাকে তাহলে এই ইকুয়েশন দিয়ে আমি তার ইন্ডাকটেন্সটা বের করতে পারবো। সেটা হচ্ছে মিউ এন স্কোয়ার এ ডিভাইডেড বাই এল। এখন ইন্ডাক্টরের ভিতর দিয়ে যদি আমার কারেন্ট এবং ভোল্টেজের ইকুয়েশনটা লিখতে বলে তাহলে সেটা মোটামুটি এমন এল ডিআই বাই ডিটি। অর্থাৎ একটা ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ কেমন থাকবে তা এই ইকুয়েশন থেকে বের করা যাবে। এটা হচ্ছে ইন্ডাক্টরের ভোল্টেজ ইকুয়েশন। এখন যদি ইন্ডাক্টরের অ্যাক্রসে আমি কারেন্টের ইকুয়েশনটা বের করতে চাই তাহলে উভয়কে আমার ইন্টিগ্রেট করতে হবে টাইমের সাপেক্ষে। এটাকে আমি আনি ডিআই বাই ডিটি 1/L ভি। এখানে যদি ইন্টিগ্রেট করি টাইমের সাপেক্ষে যদি ইন্টিগ্রেট করি ডিটি তাহলে এটা হবে I ইন্টু 1/L টি নট থেকে টি ভি ডিটি প্লাস ইনিশিয়াল যদি কোনো কারেন্টের মান থাকে। তাহলে এটা হচ্ছে ইন্ডাক্টরের ভোল্টেজের ইকুয়েশন, এটা হচ্ছে ইন্ডাক্টরের কারেন্টের ইকুয়েশন। কারেন্টের ইকুয়েশন থেকে দেখা যাচ্ছে যে ইন্ডাক্টরের কারেন্ট হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন ভোল্টেজের সাপেক্ষে। সো ক্যাপাসিটার ক্ষেত্রে যেটা দেখেছিলাম যে আমি ক্যাপাসিটারের এগেনস্টের ভোল্টেজটা খুব সহজেই কিন্তু চাইলেই ধাপ করে চেঞ্জ করতে পারবো না, তেমনিভাবে তার উল্টাটা হবে ইন্ডাক্টরের ক্ষেত্রে, যে ইন্ডাক্টর যে কোনো কারেন্ট চেঞ্জকেই বাধা দিতে থাকবে। খুব সহজে এর ভিতর দিয়ে কারেন্টটাকে আমি চেঞ্জ করতে পারবো না। অর্থাৎ ইন্ডাক্টরটা কারেন্ট চেঞ্জকে বাধা দিবে আর ক্যাপাসিটারটা হচ্ছে ভোল্টেজ চেঞ্জকে বাধা দিবে। এই তথ্যটা কিন্তু মাথার ভিতরে একটু ভালোভাবে রেখে দিতে হবে। যে কেউ জিজ্ঞেস করলেই পারে যে এটা পড়ছো বলো, তাহলে এটা কি? তাহলে ইন্ডাক্টর হচ্ছে কারেন্ট চেঞ্জকে বাধা দিবে, ক্যাপাসিটার হচ্ছে ভোল্টেজ চেঞ্জকে বাধা দিবে। কারণ ইন্ডাক্টরের ভিতরে কারেন্টটা হচ্ছে একটা ভোল্টেজের কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন ফাংশন, আর ওখানে ছিল হচ্ছে ভোল্টেজ, ক্যাপাসিটারের ক্ষেত্রে ছিল কিসের? কারেন্টের ইন্টিগ্রেশন ফাংশন। এই ছিল মোটামুটি আমাদের সার্কিটের, ডিসি সার্কিটের জন্য যে সমস্ত এলিমেন্ট সম্পর্কে মোটামুটি জানা দরকার সেই এলিমেন্টগুলোর একটা বেসিক ধারণা। আশা করি সবাই বুঝতে পারছেন। আগামী ক্লাসটা হবে হচ্ছে মূলত সোর্সের উপরে। আমরা প্রথম ক্লাসে দেখেছি হচ্ছে বেসিক সার্কিটের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টগুলো ছিল, পাওয়ার, এনার্জি, ভোল্টেজ, কারেন্ট, এই জিনিসগুলো কি।
এই সার্কিটে দেখলাম যে ডিসি সার্কিটের বেসিক এলিমেন্টগুলো কি, রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স। আগামী ক্লাসে আমরা দেখব আমাদের বিভিন্ন সোর্স নিয়ে, যে কি সোর্স কয় ধরনের হতে পারে, কী ধরনের হতে পারে। আশা করি আগামী ক্লাসে সবাই জয়েন করবেন।